নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আমার লাইফের খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সেন্সিটিভ একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তাই আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি। তো তোমরা অনেকেই জানো এবং আমার এই মানে কি বলবো, ভিডিওর যে টাইটেলটা ওটা দেখেই বুঝতে পারছো যে আমি আমার লাইফের সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমার মা হওয়া। তো আমার সেই মা হওয়া বা আমার ডেলিভারির যে এক্সপিরিয়েন্সটা বা আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো যেটা শুরুতেই বলি যে আমার প্রেগনেন্সিটা মানে যখন এসেছিল সেটা খুবই স্মুথলি এসেছিল এবং আমি যখন জানলাম যে আমি মা হতে চলেছি তখন আমি মন্ট্রিয়ালেই ছিলাম, কানাডাতে। তো এখানে আমার কোনো ফ্যামিলি ডক্টর ছিলেন না। তো তার জন্য আমাকে ডাক্তার খুঁজতে হয়েছিল এবং সেটা কিভাবে খুঁজে পেয়েছিলাম সেটা আমি একটা আলাদা ভিডিও বানাবো। তো যাই হোক, আমার একজন বন্ধুর খুবই হেল্পে আমি খুব সহজেই আমার বাড়ির একদমই কাছে একটা ক্লিনিকে একজন ডাক্তার পেয়ে গেছিলাম। তো ডাক্তার পাওয়ার পর ওখানে প্রথম যে চেক আপটা হয়েছিল সেটা হয়েছিল প্রায় 6 উইক্সে। 6 উইক্সে আমি ডাক্তার পেয়েছিলাম এবং 2 মাস বাদে মানে 8 উইক্স বা 9 উইক্সে, হ্যাঁ 9 উইক্সেই আমার প্রথম চেক আপটা হয়েছিল। আর ওই চেক আপে আমাকে অনেক রকমের টেস্ট দেওয়া হয়েছিল, প্লাস তার সঙ্গে ছিল ট্রাইসোমি 23, যেটাতে বেবির মধ্যে কোনো ডাউন সিনড্রোম আছে কিনা সেটা জানা যায়, এবং এনটি স্ক্যান যেটা আলট্রাসোনোগ্রাফি থেকে করা হয়, তো সেসব দেওয়া হয়েছিল, এবং বেবির হার্টবিট এসেছে কিনা বা যেটাকে বলে ডেটিং স্ক্যান, ওইগুলো সব দেওয়া হয়েছিল। তো ইনিশিয়ালি আমার ওই রিপোর্টগুলো প্রত্যেকটা রিপোর্টই খুব সুন্দর, মানে একদম ঠিকঠাক ছিল। শুধু যেটা ছিল সেটা হলো আমার আয়রন লেভেলটা অনেকটাই কম ছিল, মানে হিমোগ্লোবিনও কম ছিল প্লাস আয়রনটাও কম ছিল। তো তাই জন্য আমাকে একটা ফেরাস সালফেট বলে আয়রন ট্যাবলেট প্রেসক্রাইব করা হয়। বাকি আমার সবকিছু একদম ঠিকঠাক ছিল। তো ভালো কথা। তারপর প্রতি মাসে আমার চেক আপ হতো এবং 5 মাসে আমাকে গ্রোথ স্ক্যান দেওয়া হয়েছিল, এবং তার সঙ্গে ছিল গ্লুকোজ টলারেন্স টেস্ট আর সিবিসি টেস্ট ছিল। তো সিবিসি মানে সমস্ত টোটাল ব্লাড কাউন্ট। তো ওইগুলো যখন টেস্ট করা হয় আমার গ্রোথ স্ক্যান পুরো ভালো ছিল, আমার গ্লুকোজ টলারেন্সও ভালো ছিল, মানে আমার ডায়াবেটিস ছিল না, যেটা নিয়ে আমি খুবই ভয় ছিলাম যে আমার বাবার যেহেতু ডায়াবেটিক্স আছে, আমার ঠাকুমারও ডায়াবেটিক্স ছিল, তো আমার যদি হয়ে যায় তো সেটা নিয়ে আমি খুবই ভয়ে ছিলাম। তো সেটা হয়নি। সেটা সেই রেজাল্টটা পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছিলাম যে না, যাই হোক, আমার ডায়াবেটিক্স নয়, তাহলে আমার হাই রিস্ক প্রেগনেন্সি নয়। কিন্তু যেটা হলো, আমার প্লেটলেটটা একটু কম ছিল, মানে নর্মালি 1,50,000 থেকে 4.5 লাখ অবধি থাকা উচিত, কিন্তু আমার প্লেটলেটটা ছিল ওই 1,20,000 মতো। তো ডাক্তার ওটা নিয়ে একটু টেনশনে পড়ে গেছিলেন। উনি বললেন যে তোমার প্লেটলেটটা একটু কম আছে, তো তোমাকে মানে প্রত্যেক মাসে একবার করে প্লেটলেট টেস্ট করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, বাট আমি জিনিসটাকে একদমই সিরিয়াসলি নিইনি। ঠিক আছে, কত আর কম, অল্পই তো কম, ওরকম হতেই পারে। তো ওইভাবেই ছিল। পরের মাসে আবার টেস্ট করা হলো, দেখা গেল প্লেটলেট স্টেবল। তো এখন আমার 6 মান্থস চলছিল, মানে 6 মান্থ, হ্যাঁ 6 মান্থ চলছিল, ওটা ছিল 26 উইক। তো তখন যেদিন ডাক্তারের চেক আপে যাই, উনি আমার ফান্ডাল হাইটটা মাপলেন। তো ফান্ডাল হাইট মানে হচ্ছে ওই পেলভিক বোন থেকে ইউটেরাস যতটা এক্সপান্ড হয়েছে তার ওই ডিস্টেন্সটা। তো ওই ফান্ডাল হাইটটা সাধারণত যত উইক্সের প্রেগনেন্সি তার সঙ্গে সেম হয়, মানে আমার যেহেতু 26 উইক প্রেগনেন্সি, তার মানে আমার ফান্ডাল হাইটটা হওয়া উচিত ওই 26 সেন্টিমিটার। কিন্তু উনি দেখে বললেন যে তোমার ফান্ডাল হাইটটা অনেকটাই কম, 26 তো নয়ই, মানে 20 সেন্টিমিটার মতো, প্রায় 6 সেন্টিমিটার কম, তো অনেকটাই কম। তো আমি তাই একটু টেনসড, দেখতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো তোমাকে আমি একটা ওই কি বলে একটা গ্রোথ স্ক্যান দিচ্ছি, মানে আলট্রাসোনোগ্রাফি দিচ্ছি, যেহেতু তোমার ফান্ডাল হাইটটা কম। তো ওইটা শুনেই আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে মানে কি হলো, আমার ইউটেরাসটা এক্সপান্ড হচ্ছে না কেন। ও নিশ্চয়ই, আমি মানে প্রত্যেকবারই পজিটিভ থেকেছি, আমি সবসময় ভেবেছি ও বোধহয় ঠিক আছে, আমার মনে হয় পেটটা অনেক বড়, তো
তো ডাক্তার ঠিক মতো করতে পারেনি, মানে মাপতে পারেনি নিজের হাতে, দেখতে পারেনি ঠিক মতো, তো আলট্রাসোনোগ্রাফি করলে বোধহয় ঠিক হয়ে যাবে এরকম ভাবছি। বাট তবুও মনের মধ্যে ভয় লাগছে যে যদি বেবির কিছু হয়ে যায়, যদি বেবির কিছু হয়ে যায়, তো ইউটেরাস এক্সপ্যান্ড কেন হচ্ছে না। তো তারপর আমরা গেলাম আলট্রাসোনোগ্রাফি করতে। তো আলট্রাসোনোগ্রাফি করে উনি বললেন যে না না, তোমার সব কিছু ঠিক আছে, সবই নর্মাল, কোনো অসুবিধে নেই, একদম সব ঠিক আছে। তো 18% ওই পার্সেন্টাইলে আমার একটু মানে যেটা কম আছে, আমার কমই, ফান্ডাল হাইট কমই, কিন্তু যেটা আছে সেটা 18% মধ্যে। তো মানে কিছু লোকের এরকম হয়, তো অসুবিধে নেই। আমি তাই খুব নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিকে যেটা হচ্ছিল, আমার যে প্লেটলেটটা কম হয়েছিল তার জন্য আমার ডাক্তার একটু মানে টেন্স ছিলেন। উনি আমাকে লিভারের সমস্ত টেস্ট দিয়েছিলেন। তো লিভারের টেস্ট যখন করি তখন দেখি যে একটা লিভার এনজাইম যেটাকে বলে এএলটি, ওটা আমার বেড়ে গেছে। বাকি এএসটি বা অন্যান্যগুলো, ওগুলো কিন্তু আমার সব, বিলিরুবিন, বাকি যেটা পিটিআইএনআর, সবই আমার নর্মাল আছে। তো উনি বললেন ঠিক আছে, এই একটা এনজাইম বেড়েছে, এটা এমন কিছু বাড়েনি, ঠিক আছে, পরে আবার 1 মাস বাদে আবার একবার টেস্ট হবে। তো 1 মাস বাদে আবার যখন একবার টেস্ট হয় তখন সবই নর্মাল, আর প্লেটলেটটাও স্টেবল আছে। তো ডাক্তার বললেন ঠিক আছে, এখন আর কোনো টেনশন নেই, তোমার যে ফান্ডাল হাইটটা সেটাও কম, বাট একটু একটু করে বাড়ছে, মানে তোমার ইউটেরাস এক্সপ্যান্ড করছে, বাট অতটা করছে না যতটা করা উচিত, বাট স্টিল ওটা ঠিক আছে, মানে চলবে, ওরকম কোনো অসুবিধে নেই। এবং তোমার এএলপি এএলটি যেটা লিভার এনজাইম সেটাও মোটামুটি এখন স্টেবল, প্লেটলেটটাও কম আছে, 1,20,000 মতো আছে, বাট স্টেবল, সো ঠিক আছে। তো এইভাবে আমার কেটে গেল 32 উইকস। তো আমি খুব মজায় প্রত্যেকদিন আমি অফিস যাচ্ছি, কাজ করছি, আমার কোনো অসুবিধাই নেই, শারীরিক কোনো প্রবলেম নেই। তো আমি খুবই ভালো আছি এবং প্রেগনেন্সি ভালোই এনজয় করছি। শুধু একটা জিনিস মনে হতো যে আমার পেটটা বাড়েনি কেন, মানে যতটা একটা মানুষের প্রেগনেন্সিতে উইক ওয়াইজ বা মান্থ ওয়াইজ বাড়া উচিত, আমার কিন্তু ততটা মানে ইউটেরাসটা এক্সপ্যান্ড হয়নি, বা আমাকে দেখে বোঝা যেত না। মানে আমি 7 মাস অবধি, 7 মাস 8 মাস অবধিও আমার ইনস্টিটিউটের কেউ কিন্তু বুঝতে পারতো না যে আমি প্রেগনেন্ট বলে। আর আমি অ্যাকচুয়ালি একটু ঢিলে ঢালা জামা কাপড়ও পরতাম। তো ব্যাস এইভাবে 32 উইকস পেরিয়ে গেল। 33 উইকসে আর আমার ডক্টর কিন্তু যেহেতু প্লেটলেটটা একটু কম, তাই প্রত্যেক মাসে উনি আমার প্লেটলেটটা চেক করতেন। তো যেহেতু 33 উইকস স্টার্ট হয়েছে, সেই সময় উনি আবার যে প্লেটলেটটা টেস্ট করতে দিয়েছিলেন, ওটা যখন দেখেন, ওটাই কিন্তু প্লেটলেট 1 লাখের নিচে নেমে গেছে। তো তখন উনি একটু টেনসড হয়ে গেলেন, কারণ 1 লাখের নিচে নেমে যাওয়া মানে সি সেকশন করা বা এপিডিউরাল নেওয়া একটু চাপ হতে পারে। তো তাই তিনি বললেন চলো তোমার লিভার এনজাইমগুলো চেক করি। তো যখন লিভার এনজাইম চেক করলেন তখন সমস্ত লিভার এনজাইম মানে বেড়ে গেছে। আর যখন আমি 3rd ট্রাইমেস্টার আমার স্টার্ট হয়ে গেছিল, তার মানে উনি কি করেছিলেন, উনি ওই ইয়ে করেছিলেন, কি বলে, দূর মাথায় আসছে না, আমি কথা বলতে বলতে ওইগুলো বলতে বলতে মানে ভুলেই যাচ্ছি। তো উনি ওই প্রিঅ্যাক্লেমসিয়া বলে যেটা হয়, যেটাতে হাই প্রেশার হয়, বা যেটা একটা খুবই সিরিয়াস একটা কন্ডিশন প্রেগনেন্সিতে, এবং প্রেগনেন্সির 3rd ট্রিমেস্টারে বা আফটার প্রেগনেন্সি যেটা ডেভেলপ করে, তো ওইটা টেস্ট করার জন্য উনি ইউরিন টেস্টও দিয়েছিলেন। তো ইউরিনে প্রোটিন ইউরিয়া যেটা হয়, ইউরিনের যে প্রোটিনটা, সেটা যদি পজিটিভ থাকে তাহলেও কিন্তু আমি প্রিঅ্যাক্লেমসিয়া পেশেন্ট হব। তো ওই টেস্টগুলো দিয়েছিলেন, এবং যখন টেস্টের রেজাল্ট আসে তখন দেখা যায় ওটাও পজিটিভ। তো উনি খুব ভয় পেয়ে গেছিলেন, কারণ আমার সমস্ত প্যারামিটার সব মানে বেড়ে গেছে, এবং আমার প্রিঅ্যাক্লেমসিয়াও ধরা পড়েছে। বাট যেটা হয়েছে, আমার কিন্তু প্রেশার হাই হয়নি, কিন্তু আমার মুখ টুক হাত টাতগুলোও সেভাবে ফোলেনি। তো উনি তাই বললেন যে ঠিক আছে, এমনিতে তোমার সিচুয়েশন, তোমাকে অ্যাপারেন্টলি তো ঠিকঠাকই লাগছে, কিন্তু আমি যেহেতু তোমার ইউরিয়ার প্রোটিনটা অনেক বেশি, তো সরি ইউরিনের প্রোটিনটা অনেক বেশি, তাই তোমাকে আমি সবসময় চোখে চোখে রাখবো, আর তোমার বেবির হার্টবিটটাও মনিটর করা হবে। এমনিতে তো আমরা চেক করছি প্রত্যেকটা যেটা বলে চেক আপে, বাট ওটা হসপিটালে গিয়ে ভালো করে চেক করতে হবে। তো উনি এসবগুলো বললেন, আমি তবেও ব্যাপারটাকে কিন্তু অতটা সিরিয়াসলি নিইনি।
তো আমার যেদিন সাতভক্ষণের অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম, মানে ওই 9 মাসের জাস্ট 9 মাসের শুরুতেই, তো তার আগের দিনই সন্ধ্যাবেলা উনি ফোন করলেন এবং উনি ফোন করে বললেন যে লং উইকেন্ড শুরু হচ্ছে, আমি চাই না তুমি, মানে আমি তোমাকে এতদিন এমনি ফেলে রাখতে চাই না, আমি তার আগেই তোমার বেবির হার্টবিটটা আমি দেখতে চাই, তো তোমরা হসপিটালে চলে আসো। তো জিউস জেনারেল হসপিটাল এখানকার, ওখানেই আমার ডেলিভারি হওয়ার কথা ছিল, তো তাই আমি ওখানেই গেলাম। তো ওখানে গিয়ে আমি তখনও বুঝতে পারিনি যে এতটা সিরিয়াস ব্যাপারগুলো। তো ওখানে গিয়ে আমাকে অ্যাডমিট করালো, আর অ্যাডমিট করানোর পরে ওরা মানে এমনি আর কি অ্যাডমিট করানোর পরে শুধু বেবির হার্টবিটটা মনিটর করলো। তারপর বিভিন্ন রকমের ওখানে মানে যখন যা শিফট থাকে তখন ওরকম ডাক্তার আসেন, তো ওনারা আসলেন আর এসে আমাকে চেক করতে লাগলেন। তো এই যে রাত্রিবেলা আমাকে হসপিটালের ড্রেস পরিয়ে দিয়েছে আর বেবির হার্টবিট ওখানে মনিটর হচ্ছে। তো কি করে যে আমার লো রিস্ক প্রেগনেন্সি এভাবে হাই রিস্ক প্রেগনেন্সি হয়ে গেল বুঝতেই পারিনি আমরা। তো যাই হোক, এভাবেই চলতে থাকলো আর কি। আর আমাকে জিজ্ঞেস করতে লাগলেন যে আমার কি হয়েছে, মানে আমার প্রেশার বাড়া কিনা। ওরা চেকও করলেন কিন্তু আমার প্রেশার বাড়া নয়, আমার হাত পাও ফুলে যায়নি, আমার সবই ঠিক আছে। তো ওনারা ওইখানে হসপিটালের মধ্যে আবার টেস্ট দিলেন, ইউরিন আর ব্লাড। তো যাই হোক, হসপিটালের মধ্যে যখন ইউরিন টেস্ট হলো তখন কিন্তু আমার ইউরিনে মানে কোনো প্রোটিন নেই, নেগেটিভ। তো এটা ভালো, কিন্তু আমার যে লিভার এনজাইমসগুলো ওগুলো বাড়তে থাকছে, মানে আগে যতটা ছিল তার থেকে আবার বেড়েছে। তো ডাক্তার আমাকে সেই রাতের মতো ছেড়ে দিলেন, বললেন যে অসুবিধে নেই তুমি। তো সেই রাতে আমাদেরকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু পরের দিন আবার আমাদেরকে ডাকা হলো এবং আবার বেবির হার্টবিট মনিটর হলো, আবার ব্লাড ইউরিন সব টেস্ট হলো। তো ব্লাডের রিপোর্ট ওই রকমই, এনজাইম বাড়ছে, কিন্তু ইউরিন রিপোর্টটা নেগেটিভ ছিল। তো এইভাবেই চলতে লাগলো আমাদের হসপিটাল ভিজিট। তো এরপর আমার ডাক্তার আমাকে, যেহেতু আমার লিভার এনজাইমগুলো অনেকটাই বেড়ে গেছে, তাই আমাকে অন্য একজন ডক্টরকে রেফার করলেন, যিনি নর্মালি এই যারা প্রেগনেন্সিতে উনি মেডিসিন, কারোর যদি হাই রিস্ক প্রেগনেন্সি থাকে তাহলে উনি ওই ব্যাপারগুলো দেখেন এবং মেডিসিন দেন। তো ওখানে গেলাম, ওখানে গিয়েও আবার সেম আমার বেবির হার্টবিট মনিটর হতে লাগলো আধ ঘন্টা 1 ঘন্টা ধরে প্রত্যেক দিন, এবং আমাকে নিজের ব্লাড প্রেশারটাকেও দিনে 2 বার করে চেক করে পুরো নোট ডাউন করে রেখে ওনাকে পরের অ্যাপয়েন্টমেন্টে দেখাতে বললেন। তো এভাবেই আমরা শুধু হসপিটাল আর বাড়ি করছিলাম, আর এভাবেই চলতে লাগছিল এবং চলতে চলতে হয়ে গেছিল প্রায় 36 উইক 2 ডেজ। তো এরপর আমার ছিল 36 উইকের চেক আপ, মানে 36 উইকসটা জাস্ট কমপ্লিট হয়েছে, তার একদিন বাদেই আমার চেক আপ আছে। তো সেদিন ডাক্তার আমার ফান্ডাল হাইটটা মেপে দেখলেন যে ওটা অনেকটাই কম, মানে আগে যেরকম ছিল আবার প্রায় 5 সেন্টিমিটার কম, মানে যেটা +-2 হওয়ার কথা। তো তখন উনি বললেন যে দেখো তোমার এতটাই কম, মানে একদমই বাড়েনি লাস্ট 1 সপ্তাহ ধরে, যেটা থার্ড উইক মানে থার্ড ট্রাইমেস্টারে অনেকটাই বাড়ার কথা। তো আমি কিন্তু রিস্ক নিতে পারছি না, তুমি যাও, তুমি একটা আলট্রাসোনোগ্রাফি করো। তো আমি গেলাম আলট্রাসোনোগ্রাফি করতে। আমি তখন একদমই, যেহেতু আমার বেবির হার্টবিটগুলো সব ঠিক আছে, আর ডাক্তার আমাকে বলছেন যে যদি তোমার প্রেশার কখনো বেড়ে যায় তাহলে কিন্তু বা কোনো অসুবিধে হয় তাহলে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে অ্যাডমিট হতে হবে, প্লাস 37 উইকসে যেহেতু বেবি ফুল ম্যাচিওর হয়ে যায় তারপরে আমি ডিসিশন নেব, মানে 37 উইকসটা কমপ্লিট হয়ে গেলেই ওই চেক আপে তার একদিন বাদেই চেক আপ হবে এবং আমি তোমাকে ডিসিশন নেব যে কবে তোমাকে ইনডিউস করব। কারণ যেহেতু তোমার সমস্ত প্যারামিটার গুলো, লিভার এনজাইম প্যারামিটার অনেক হাই, প্লেটলেটও কমে যাচ্ছে, আমার তাই মনে হচ্ছে যে তোমাকে ইনডিউস করতে হবে, তোমাকে মানে পুরো তোমার লেবার পেন ওঠা অবধি ওয়েট করা যাবে না। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধে নেই। আমি ব্লাড প্রেশার মনিটর করছিলাম এবং যেহেতু উনি আলট্রাসোনোগ্রাফি করতে বলেছিলেন, তো আলট্রাসোনোগ্রাফিরও উনি অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করিয়ে দেন, মানে রেফারেল দিয়ে দেন, আর অ্যাপয়েন্টমেন্ট এমনি নর্মালি ওরা কল করে বুক করে দেয় আমাকে। তো তুমি চেক করে আসো, ওটা দেখি আগে। তখন 36 উইক কমপ্লিট হয়েছে। তো আমি গেছি, আমি খুব আনন্দের সঙ্গে গেছিলাম যে 3D ইমেজ দেখবো, মানে ইমেজে বেবিকে দেখবো। কিন্তু আমি যখন আলট্রাসোনোগ্রাফিটা স্টার্ট হয় জাস্ট, তো ওরা মানে অবাক হয়ে যায়, ওরা বলে তোমার অ্যামনিওটিক ফ্লুইড নেই। আমিও শকড হয়ে যাই, বলো বেবির ওয়েট মোটামুটি ঠিকই আছে 2.5 কেজি, বাট তোমার অ্যামনিওটিক ফ্লুইড একদমই নেই। আমি বললাম যে 3Dতে বেবিকে দেখতে পারবো? উনি বললেন না না, মানে এতটাই কম আমরা মাপতে পারছি না, এবং এতটাই কম মাপতে পারছি না, তুমি দেখতে পাবে না, তুমি একটু ওয়েট করো, আমি ডাক্তারকে ডেকে আনছি। তো উনি ডাক্তারকে ডেকে আনেন, মানে যিনি আমার আলট্রাসোনোগ্রাফি করছিলেন। তো ডাক্তার এসে সবকিছু দেখে বললেন যে তুমি এক্ষুনি অ্যাডমিট হয়ে যাও, তুমি যাও
কেস রুমে, মানে কেস রুম মানে হচ্ছে ওখানে লেবার রুম আছে এবং ওখানে প্রেগনেন্সির যে ডেলিভারিটা ওটা হয়, তো তুমি ওখানে যাও আর ওখানে গিয়ে তুমি এক্ষুনি অ্যাডমিট হয়ে যাও। তো ওটা শুনেই মানে আমরা তো পুরো শকড হয়ে গেছি, কি করব। গেলাম কেস রুমে, ওখানে গিয়ে অনেক ডাক্তার অনেক নার্স বারবার আসলেন গেলেন, তারপরে আমাকে বললেন যে ঠিক আছে তোমাকে আজকে ওটা রাত্রে ছিল, তোমাকে আজকে রাত্রে বেবির হার্টবিট মনিটর করে বললেন যে তোমাকে আজকে রাত্রে অ্যাডমিট হতে হবে না, যেহেতু আমার তখন 36 উইক 5 ডেজ চলছিল, সরি 4 ডেজ, ওটা 4 ডেজ ছিল। তো তুমি আজকে তোমাকে অ্যাডমিট হতে হবে না, তুমি যাও, কালকে সকালবেলা আবার তুমি ইউএসজি করবে, আর ইউএসজি করে তারপরে আবার তোমার বেবির হার্টবিট দেখা হবে, তোমার ব্লাড টেস্ট করা হবে, তারপরে ডিসিশন নেওয়া হবে। মানে কারণ আমরা চাইছি যে বেবি যেহেতু 36 উইক হয়েছে, আর 2-3টে দিন পেরিয়ে গেলেই 37 হয়ে যাবে এবং ফুল ম্যাচিওর হয়ে যাবে, প্রি ম্যাচিওর থাকবে না, তো তখনই আমরা ডেলিভারিটা করাবো। তো 2-3 দিন ওয়েট করতে চাইছি। তো আমরা ঘর চলে এলাম, কিন্তু ওই রাতে আমার ভীষণ টেনশন হচ্ছিল, কারণ অ্যামনিওটিক ফ্লুইড নেই, বেবি যেটা ইনহেল করে, যেটা এক্সেল করে বা যেটা মানে খায়, মানে কোনো কিছুই তো থাকবে না, মানে ওর তো খুবই অসুবিধে হবে। তো অ্যামনিওটিক এতই কম, তাও ওরা কেন মানে আমাকে ভর্তি নিল না, এটা ভেবে ভেবে খুবই টেনশন হচ্ছিল। তো যাই হোক, পরের দিন আবার আমাকে যেতে হবে আলট্রাসোনোগ্রাফিতে। তো রাত্রিবেলা মোটামুটি ঘুমিয়ে নিলাম একটু, আর পরের দিন গেলাম আবার পরের দিন সকালবেলা বাসে করেই নর্মালি এসেছিলাম আল্ট্রাসাউন্ড করাতে, কিন্তু আল্ট্রাসাউন্ডের ওখানকার ডক্টর আমাকে দেখে বললেন তোমাকে তো বলেছিলাম কাল রাত্রেই অ্যাডমিট হয়ে যেতে, তো তুমি হওনি, এখন এসছো এখানে। আমি বললাম যে ওনারা আমাকে ছেড়ে দিয়েছিলেন, আবার আজকে সকালে চেক করতে বলেছেন। তো উনি বললেন ঠিক আছে দাঁড়াও। তো উনি চেক করলেন এবং দেখলেন যে অ্যামনিওটিক ফ্লুইড আরও কমে যাচ্ছে, মাপতেই পারছে না। তখন উনি যে বড় গাইনোকোলজিস্ট একজন, ওনাকে ডেকে আনলেন এবং ওনাকে ডেকে আনার পরে উনি বললেন তুমি যাও, এই যে আমি এখানে চলে এসেছি, এটা হচ্ছে ফ্যামিলি বার্থিং সেন্টার, তো ওখানে যাও, আমি রেফার করে দিচ্ছি, এক্ষুনি যেন তোমাকে অ্যাডমিট করে নেয়। তো আমি চলে এসেছি এখানে। তুফান গেছে সমস্ত জিনিসপত্র আনতে, মানে ওই ব্যাগ সব গোছানোই ছিল, সব কিছু আনতে গেছে। এটা সিটিং এরিয়া, আমি এখানে বসে আছি, ওয়েট করছি, এবং আমাকে ডাকবে এবং আমাকে ইনডিউস করা হবে। তো তার মধ্যেই একজন ডক্টর এলেন, এসে আমাকে ভেতরে ঢুকিয়ে নিলেন এবং নিয়ে গিয়ে বললেন যে তোমাকে প্রথমে বেলুন দিয়ে ইনডিউস করা হবে। তো যেহেতু আমার সার্ভিক্স চেক করলেন, দেখলেন সার্ভিক্স একেবারেই খোলা নয়, পুরোটাই বন্ধ, ক্লোজড হয়ে আছে। তো উনি আমাকে ইনডিউস করবেন বেলুন দিয়ে, তো আমি হ্যাঁ বলে দিলাম। তখনও তুফান এসে পৌঁছয়নি, তো আমাকে ওনারা নিয়ে চলে গেলেন ভেতরে। তো এখানে দেওয়া আছে যারা খুব কম বয়স, মানে কম এজে, মানে কম উইকসে আর কি জন্মেছিলেন এবং পরে এইভাবেই ওনারা বড় হয়েছেন, তাদের ছবিগুলো এখানে লাগানো আছে। তো যাই হোক, আমাকে ডক্টর নিয়ে চলে গেলেন একা একাই। তারপরে এই যে এইটা হচ্ছে লেবার রুম। তারপরে তুফান এলো, তো আমাকে এখানে স্যালাইন দেওয়া স্টার্ট হয়ে গেছে এবং অক্সিটোসিন দেওয়াও স্টার্ট হয়ে গেছে। আর এর আগে ওরা এসে আমাকে মানে বেলুন দিয়ে, মানে আমার সার্ভিক্সটা খোলার জন্য ওখানে বেলুন দিয়ে দিয়েছে, যেটা খুবই একটা মানে প্যাথেটিক এবং খুবই পেনফুল একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। কিন্তু যেহেতু বেবি আসার জন্য আমি উদ্গ্রীব ছিলাম, বেবির জন্য এতটাই মানে ওয়েট করেছিলাম যে জিনিসটাকে আমার অতটাও কষ্ট বলে মনে হয়নি। এখন ভাবি যে জিনিসটা সত্যি খুব পেনফুল ছিল, কারণ উইথাউট এনি অ্যানাস্থেসিয়া ওটা তো ঢোকানো হবে। তো এই যে এটা হচ্ছে লেবার রুমটা ভীষণই সুন্দর, পুরো 5 স্টার হোটেলের মতো। এই যে অক্সিটোসিন দেওয়া হচ্ছে আমাকে, আর একটা স্যালাইন দেওয়া হচ্ছে। আর এখানে বেবি হলে কোথায় থাকবে তারও পাশে বেবি স্টেশন রয়েছে। এই যে পুরো হাতে চ্যানেল করে এগুলো সব দেওয়া হয়েছে। কিন্তু আমি এতটাও ভয় পাইনি, আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কখন মানে পেন স্টার্ট হবে এবং বেবি আসবে। তো বেলুনটা দেওয়ার মানে সকাল 10টার দিকে বেলুন দিয়ে ইন্ডাকশনটা স্টার্ট হয়েছিল এবং দুপুর 2টোতেই আমার প্রায় 2 সেন্টিমিটার ডাইলেশন হয়ে গেছিলো এবং আমি নিজেই বেলুনটাকে বাইরে বার করে দিতে সক্ষম হয়েছিলাম, তাই ডাক্তার নার্স সবাই খুব খুশি হয়েছিলেন। পেনটা আমার স্টার্ট হয়েছিল, আবার বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এখন 30 আছে, 32 আছে। আমার পেন হচ্ছিল, বন্ধ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম পেন আবার বন্ধ হয়ে গেল কেন, আসলে না, এরা ওই যে অক্সিটোসিনটা দিচ্ছে সেইটা এখন ডোজ বাড়ালো, তখন পেন স্টার্ট হলো, দিয়ে বন্ধ হয়ে গেল, কিছুক্ষণ হলো তারপর বন্ধ হয়ে গেল, তারপরে আবার একটু ডোজ বাড়ালো, দিলে হয়তো আবার পেন হবে। সব ব্যাপার সব আর্টিফিশিয়ালি করতে হচ্ছে।
তো এরপর ওরা দিয়ে গেল আমাকে রাত্রিবেলার ডিনার, যেটা সন্ধেবেলায় দিয়ে যায়, এই যে চাউমিন, তারপরে মটরশুঁটি, এইগুলি। তো আমার তখন ওই ডিনারটাই মানে ওই খাবারটাই খুব ভালো লাগছিল, আমি খেয়েও নিয়েছিলাম। আর এর মধ্যে যেটা হয়েছিল যে অক্সিটোসিন আমার শরীরে অতটাও কাজ করছিল না, মানে পেন হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো তাই জন্য আমাকে আবার একটা মেডিসিন দেওয়া স্টার্ট হয়েছে। তো সেই মেডিসিনটা প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর নার্স এসে আমাকে দিয়ে যাচ্ছে, আর আমি মেডিসিনটা নিচ্ছি। তো এইভাবেই পুরো রাত কেটে গেল, কিন্তু আমার ডাইলেশন তখনও কিন্তু বাড়েনি। পরের দিন সকালবেলা, মানে এটা ছিল শনিবার, আমি ভর্তি হয়েছিলাম শুক্রবার, আর শনিবার দিন আরেকজন ডক্টর এসে আমার অ্যামনিওটিক ফ্লুইডটা ফাটিয়েছিলেন, কারণ ততক্ষণে আমার 4 সেন্টিমিটার ডাইলেশন হয়ে গেছিল। করার জন্য এক্সারসাইজ করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, একটু সহ্য করতে না পারলে ওরা ওষুধ দেবে, আমি আমার এখনো সহ্য করার মতো হচ্ছে। একটু হাঁটাহাঁটি করছি, তারপরে আবার মনিটর করবে বেবিকে। তো এখন শনিবার রাত, আর আমার ফুল দমে অক্সিটোসিন চলছে, প্লাস মেডিসিনও চলছে, আর প্রচুর পেন হচ্ছে। আমি ডিসিশন নিয়ে নিয়েছি এবার এপিডিউরাল নিয়ে নেব। তো এপিডিউরাল নিলে অনেকটা রিলিফ পাবো। তো যাই হোক, আর ভিডিও করা হয়নি, কারণ যেটা হয়েছিল আমাকে তো প্রায় 48 ঘন্টা ধরে অক্সিটোসিন দেওয়া হয়েছিল, এবং অক্সিটোসিন দেওয়ার পরে আমার কন্ট্রাকশন এসেছিল, বাট কন্ট্রাকশনটা ওইভাবে ছিল না যে আমি কোনো প্রেশার ফিল করছি। আমার মানে সবসময় পিরিয়ডসের যেরকম পেন হয় ওই রকম পেনই আমি ফিল করছিলাম, একটু মানে বেশি পেন। তো তাই জন্য আমি এপিডিউরালও নিয়ে নিয়েছিলাম। তো এপিডিউরাল নিয়ে নেওয়ার পর অতটা পেন ফিল করিনি, কিন্তু 48 উইকস পরে, 48 আওয়ার্স পরে, যখন আমার অ্যামনিওটিক ফ্লুইডও মানে হাত দিয়ে ডক্টর ফাটিয়ে দিয়েছিলেন, এবং জলও বেরিয়ে গেছিলো। জল ছিল, মানে একদমই শুকিয়ে যায়নি, কিছুটা জল ছিল। এবং তারপরে আমার 9 সেন্টিমিটার অবধি ডাইলেশনও হয়েছিল। কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার বেবির মানে অনেকটা উপরে ছিল, পেলভিক ফ্লোর, যেটা মানে নিচের দিকে আসেনি, তাই জন্য আমি কখনোই প্রেশার ফিল করিনি কন্ট্রাকশনে। তো উপরে রয়েছে, তো সেটা নিচে আসছিল না। এবং আমার 9 সেন্টিমিটার ডাইলেশন হওয়ার 6 ঘন্টা পরেও 10 সেন্টিমিটার হয়নি, যেটা কিন্তু আধ ঘন্টার মধ্যেই হয়ে যাওয়ার কথা। তো ওই জন্য ডক্টর ছোট্ট করে একটা ইউএসজি করে দেখতে চাইলেন, এবং দেখলেন যে বেবি মানে বেঁকে আছে, এইভাবে আছে, এইভাবে যেটা থাকার কথা, হেডটা এইভাবে, এটা পিঠটা এইভাবে থাকার কথা, সেভাবে না থেকে বেবি এইভাবে আছে। তো সেক্ষেত্রে বেবির হেডটা কত বড় কি সেটা বোঝা যাচ্ছিল না। তো তাই জন্য ওনারা বললেন যে এটা রিস্ক হয়ে যাবে হয়তো তোমার নর্মাল ডেলিভারি হতে, আর যেহেতু এবং বেবি অনেকটা উপরেও আছে, তো সেক্ষেত্রে মনে হচ্ছে সি সেকশন হবে। তো তোমরা ডিসিশন নেবে, তোমরা কি করবে সেটা তোমরা ডিসিশন নেবে, তোমরা হ্যাঁ না বলা পর্যন্ত কিন্তু হবে না। এবং সেক্ষেত্রে ওনারা ওখানে যে অবস্টেট্রিক টিমটা আছে, গাইনোকোলজিস্টের টিম আছে, ওখানে এক বড় ডাক্তার 2 জন, প্লাস তার সঙ্গে 7-8 জন নার্স, আরো অনেক লোকজন, ওনারা সবাই এসে আমাকে চেক করলেন এবং সমস্ত কাগজপত্রেও সাইন করিয়ে নিলেন। তারপরে বললেন যে যখন তোমার মনে হবে হ্যাঁ, তখন তোমরা বলবে, আর নাহলে তুমি ট্রাই করতে পারো। তো আমরা আরো 1 ঘন্টা ট্রাই করলাম, কিন্তু তবুও কিচ্ছু হলো না, কোনো উপকারই হচ্ছে না, কিছুই হচ্ছে না। ততক্ষণে প্রচুর অক্সিটোসিন, প্রচুর মেডিসিনও, এবং অক্সিটোসিন আমার গায়ে সেভাবে কাজ করছিল না বলে অন্য আরেকটা মেডিসিনও ওরা দিয়েছিল, ওটাও খেয়েছি, তাও কিছু হচ্ছে না। তো তখন আমরা ডিসিশন নিলাম যে না, বোধহয় আর ঠিক মানে করা ঠিক নয়, প্লাস বাচ্চার হার্টবিটও ধীরে ধীরে কমতে আসছে। তো আমরা ডিসিশন নিয়ে নিলাম যে ঠিক আছে, সি সেকশন। তো আর সি সেকশনের পরে ফাইনালি বেবির মুখটা দেখতে পারলাম, যেটা তোমাদেরকেও দেখাবো। এবং ওই সি সেকশনের ওদের ওই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর রুমটা, অনেক লোকজন, মানে পুরো হলিউডের মুভিতে যেভাবে অপারেশন থিয়েটারগুলো দেখায় না, পুরো ওই রকম। তো আমি তো ভয় একটু ছিলাম। বেবি মানে গিয়েই 5 মিনিটের মধ্যেই বেবি চলে এলো, তার কান্নার আওয়াজটা শুনতে পেয়ে যেন মনে প্রচুর প্রচুর জোর পেয়ে গেলাম, এবং ওরা বেবিকে আমার বুকের উপরেও দিয়ে গেল। তো সে যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ মানে ওর জন্যই মনে হয় আমি বেঁচে ফিরেছি, এরকম মনে হয় একটা, মানে বাঁচতে হবে বা কিছু। আর তাছাড়া মানে হয়ে যাওয়ার পরে যখন বাকি 15 মিনিট ধরে ওটা স্টিচ করছিল, তখন প্রচুর ঠান্ডা লাগছিল, মানে আমি কাঁপছিলাম, রীতিমতো কাঁপছি নিজেকে, মানে 2টো হাতে স্যালাইন দেওয়া আছে, তারপরে অ্যানাস্থেসিয়া দেওয়া আছে, আর সারা শরীর কাঁপছে। কিন্তু ওই যে বেবিকে যে বুকের উপর দিয়ে রেখেছে, মানে ওর জন্যই
মনে হচ্ছিল যে না, আমাকে মানে আমাকে স্ট্রং থাকতেই হবে, আমাকে আবার ফিরে যেতে হবে। তো যাই হোক 15 মিনিট পরে ওনারা বললেন যে সব ভালো হয়েছে এবং আমার ব্লাড লসও খুব একটা বেশি হয়নি। আমার মানে আয়রন লেভেল অনেক কম ছিল, আয়রন ট্যাবলেট খেতাম, কিন্তু তাতে আমার আয়রন লেভেল ইমপ্রুভ হয়ে গেছিল, হিমোগ্লোবিনও একদম লেভেল ঠিক ছিল, 12 পয়েন্ট সামথিং ছিল, আর আমার ব্লাড লসও বেশি হয়নি, তাই আমাকে ব্লাড দিতেও হয়নি। তো সেক্ষেত্রে এবং স্টিচও খুব ভালোভাবে হয়েছে, তো সাকসেসফুল হয়েছে সি সেকশন। তারপরে আমাকে অন্য একটা রুমে নিয়ে চলে গেল, আর আমার পুরো কোমর থেকে পা পুরোটাই অসাড়, মানে আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে শূন্যে তুলে তুলে ওরা ওখানে নিয়ে যাচ্ছে। এবং ওটা ছিল প্রায় 2 ঘন্টা পরে আমি আস্তে আস্তে আমাকে মানে সেন্স করতে পারলাম পাগুলো, পুরো বডিটা যখন সেন্স করতে পারলাম তারপরে কিন্তু শুরু হলো সেই পেন, মানে সি সেকশনের যে পেনটা হয়, মানে আমি 48 ঘন্টা লেবার পেনও সহ্য করেছি, প্লাস তারপরে সি সেকশনের যে পেন সেটাও আমি সহ্য করেছি। তো ওই পেনটা মানে বিভৎস ছিল, মানে ওই ক্যাথেটার খুলে দেওয়ার পর যখন ওই ইউরিন করতে পাঠায় আর কি, যদি ইউরিন না হয় 6 ঘন্টা পরেও, তাহলে কিন্তু আবার ক্যাথেটার দেবে। তো যাই হোক সৌভাগ্যবশত আমার হয়ে গেছিল, আমার অসুবিধে হয়নি। কিন্তু যে পেনটা যখন হচ্ছিল তখন আমার বারবার মনে হচ্ছিল যে কেন আমার নর্মাল ডেলিভারি হলো না, বা মানে লোক কেন সি সেকশন করতে চায়, আমি কিন্তু চাইনি, আমার মানে দুর্ভাগ্যবশত আমার হয়েছে। দুর্ভাগ্য বলবো না, হয়তো এটাই আমার কপালে লেখা ছিল, তাই হয়েছে। তো মানে এখনো বলতে গেলে কথাগুলো যেন চোখে জল চলে আসে, কিন্তু না, আমাকে তো স্ট্রং থাকতেই হবে। আমি সব দিনই চেয়েছিলাম আমার নর্মাল ডেলিভারি হোক, আমি তার জন্য যতটা ট্রাই করা যায় সবটাই করেছি। তবে এইটুকু আমি শান্তি যে কোনোদিন কোনোখানে মানে কানাডাতে যেখানে এরা সি সেকশন করেই না, কেন করেছে সেটা ওদেরকে লিখতে হয়, সবাইকে জানাতে হয়, তবেই ওরা পারমিশন পায় করার। সেখানে যখন আমার 48 ঘন্টা চেষ্টা করার পরেও, লেবার পেন সহ্য করার পরেও যখন আমার হয়নি, তার মানে পৃথিবীর কোনো জায়গাতেই আমার নর্মাল ডেলিভারি হতো না। তো যাই হোক শেষে যেটা হয়েছে, মানে যেটা সব থেকে আনন্দের ব্যাপার, যে আমি অস্মিতকে কোলে পেয়েছি, সে সুস্থ আছে, তো এতেই আমি খুশি। এই যে অস্মিত ওর বাবার কোলে, এখানে বাবারাই অ্যাম্বিলিক্যাল কর্ড কাটে, তাই অস্মিতের ক্ষেত্রেও তার বাবাই অ্যাম্বিলিক্যাল কর্ডটা কেটেছিল, এবং ওর বাবা ওকে প্রথম স্কিন টু স্কিন রেখেছিল ওর সঙ্গে, মানে ওর বুকে অনেকক্ষণ, যতক্ষণ না আমার পায়ে পুরো সেন্স ফিরে আসছিল। তো এই ভিডিওটা তখন রেকর্ডিং করা যখন আমাদেরকে লেবার রুম থেকে তারপরে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, তারপর যখন বেবিকে সহ আমাদেরকে আমাদের পার্সোনাল রুমে দিয়ে দেয় তখনকার। তো এটা ছিল বেবির ক্রিব, আর এটা ছিল আমার বেড, আর ওই সোফাটাকে এক্সপান্ডও করা যায়, তো ওটা ছিল ওর বাবার শোয়ার জায়গা। তো এরপর আমি প্রথম অস্মিতকে কোলে নিলাম, আর এটা ছিল একদম অন্যরকম অনুভূতি, সমস্ত কষ্ট যন্ত্রণা এক নিমেষেই যেন ভুলে গেছিলাম। তো যাই হোক এত কষ্ট করার পর ফাইনালি অস্মিত সুস্থভাবে পৃথিবীতে এসেছে, আমিও মোটামুটি সুস্থই আছি, অন্য কোনো সমস্যা হয়নি। তো সেই জন্য আমি ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, আর তোমাদের সবাইয়ের ভালোবাসা আশীর্বাদেই এই এত বড় পরীক্ষায় আমরা সফল হয়েছি। মানে আমরা দুজনই এখানে আছি, বাড়ির লোকজন কেউ আসতে পারেনি, কারণ সবার অনেক বয়স হয়েছে, এত দূর জার্নি করে কেউ আসতে পারবেন না। তো আমরা মোটামুটি জিনিসগুলোকে সামলে উঠতে পেরেছি। অনেক ধন্যবাদ সবাইকে, আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো, আর আমার এই পুরো এক্সপিরিয়েন্সটা, পুরো জার্নিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে আমার ভিডিওগুলোকে শেয়ার করো। নমস্কার।